প্রথমেই আপনাদের সকলকে অভিনন্দন। দীর্ঘ রক্তক্ষয়ী সংগ্রামের পর দেশ আবারও স্বাধীন। 5ই আগস্ট ছাত্র জনতার সামনে বিশাল এক ক্ষমতার অধিকারী একজন অহংকারী তার নির্বুদ্ধিতার কারণে পালাতে বাধ্য হয়েছে এবং বিকাল 4টায় সেনাপ্রধান ওয়াকারুজ্জামান জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন। 6 তারিখে বাংলাদেশের মহামান্য প্রেসিডেন্ট জাতীয় সংসদের বর্তমান রিজিমকে ভেঙে ফেলার হুকুম দেন, আর সিদ্ধান্ত হয় খুব দ্রুতই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। তার মানে শেখ হাসিনার রাজনৈতিক কেরিয়ার এখানেই শেষ। এখন মূল বিষয় হচ্ছে এই যে গণ অভ্যুত্থান হয়েছে এইটা আমি কিভাবে দেখছি আর দেশে বর্তমান কি হচ্ছে সেটা জানার চেষ্টা করব আজকের ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন। আসসালামু আলাইকুম পলিসি রিভিউয়ার্স। আমি খুবই দুঃখিত এত দেরিতে ভিডিও দেওয়ার জন্য, কারণ আমি 5ই আগস্ট সকালে শেখ হাসিনা থাকবে কি থাকবে না এই নিয়ে নতুন ভিডিওর কাজ করছিলাম। তার কিছু সময় পরেই দুপুরে যখন ইন্টারনেট 2 ঘন্টা বন্ধ থাকে আবারও ফিরে আসে, সাথে খবর আসে জাতির উদ্দেশ্যে সেনাপ্রধান দুপুর 2টায় ভাষণ দিবেন। আমি তখনই বুঝে গিয়েছিলাম আওয়ামী লীগের রাজনৈতিক কেরিয়ার এখানেই শেষ। সে সময় আমি আর ওই ভিডিও আপলোড করার প্রয়োজন মনে করিনি। এরপরে শান্তিপূর্ণ বিজয় উল্লাস করে সন্ধ্যায় যখন আমি বাসায় এসে নতুন ভিডিওর কাজ শুরু করি তখন খুব মর্মান্তিক একটা সংবাদ পাই। বিজয় উল্লাসের সহিংসতায় আমার 2 জন বন্ধু ইন্তেকাল করেছে। আমি এই খবর পাওয়ার সাথে সাথে আমার মোবাইল দ্রুত ফেলে রেখে তাকে দেখতে চলে যাই। আনুমানিক রাত 11:30-এ বাসায় এসে দেখি আমার মোবাইল, চার্জার ও একটি পাওয়ার ব্যাংক পাচ্ছি না। আমার আর বুঝতে বাকি রইল না যে আমার জিনিসগুলো চুরি হয়ে গেছে জানালা দিয়ে। একই আমার বন্ধুর জন্য আমার মন খারাপ ছিল, আবার চুরি, সব মিলে মন মেজাজ সবই খারাপ হয়ে যায়। অত্যন্ত দুঃখী হয়ে পড়ি, তাই সব ফেলে ঘুমানোর চেষ্টা করি, কিন্তু দেশের প্রতি ভালোবাসা আমাকে কিছুতেই ঘুমাতে দেয় না। আমি একটু ফেসবুক খুলে দেখতে পাই #RAW@ঢাকা সেভ মাইনরিটি। আমি কই কি বলে, এটা কিভাবে সম্ভব? র কেন ঢাকাতে অ্যাটাক করতে যাবে? আবার কেউ বলছে 2,500 থেকে 3,000 র এজেন্ট ঢাকা বাড্ডায় অ্যাটাক করেছে, অন্তত 200 থেকে 300 মানুষ মেরে ফেলেছে ওরা। আমি দুঃখের মাঝেও হাসতে বাধ্য হই, কিছু মানুষ এতটা বোকা হতে পারে। তারা কিভাবে ভাবলো ইন্ডিয়ার সামান্য 2 থেকে 3,000 র এজেন্ট পাঠাবে বাংলাদেশের সাধারণ জনগণকে মারতে? ওদের যদি শেখ হাসিনাকে রাখতেই হইতো তাহলে 2009 সালের মতো শেখ হাসিনা দেশে থাকাকালীন সময়েই ভয়ঙ্কর কোনো ডিসিশন নিতে পারত, চলে যাওয়ার পরে কেন নিবে? তার মানে এই না যে আমি বলছি না যে র এজেন্ট বাংলাদেশে নেই, অবশ্যই আছে। বাংলাদেশে বহু দালাল আছে, কিন্তু বাংলাদেশের জনগণ কাল প্রচুর প্রোঅ্যাক্টিভ ছিল। তাদের প্রোঅ্যাক্টিভ থাকার কারণে কোনো এজেন্ট বা কোনো ধরনের দুর্নীতিবাজরা কোনো কিছু করতে চাইলেও কিছু করতে পারেনি। আমি এই এজেন্টের ব্যাপারে চিন্তিত না থাকলেও আমি মাইনরিটিদের নিয়ে চিন্তিত ছিলাম। এটা সম্ভব কিছু গ্রুপ বা এজেন্ট নিজেদের রাগ বা বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করে সাম্প্রদায়িক সংঘর্ষের সৃষ্টি করতে পারে। তাই আমরা অন্তর্বর্তীকালীন সরকার বা দেশের ল অ্যান্ড অর্ডার ঠিক না হওয়া পর্যন্ত তাদের সুরক্ষা দেওয়ার চেষ্টা করব। বাংলাদেশ দীর্ঘ সময় পরে স্বাধীনতা অর্জন করেছে জেনজি জেনারেশনের বৌদ্ধলাতে। এটাকে বাংলাদেশ 2.0 বলা হচ্ছে। আর আমিও বিশ্বাস করি বাংলাদেশ যে স্বাধীনতা পেয়েছে এটাকে সংরক্ষণ করতে আমাদের এখনই রাজপথ ছাড়া যাবে না। আমাদের যে কোনো মুহূর্তে আবারও রাজপথে নামতে হতে পারে, কারণ দেশ জুড়ে প্রচুর ষড়যন্ত্র হচ্ছে। তার মাঝে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লোকজন, বিএনপি, জামায়াত, চায়না, ইন্ডিয়া, পাকিস্তান, আমেরিকা কম বেশি সবাই নিজেদের এজেন্ডা পূরণ করতে ব্যস্ত। দেখেন, আপনারা মানেন আর না মানেন, শেখ হাসিনাকে নামাইতে জনগণের যতটুকু কৃতিত্ব আছে তার থেকে বেশি কৃতিত্ব শেখ হাসিনা নিজের। আর আপনারা যদি ভেবে থাকেন বাহির থেকে কে মদত দিচ্ছে, তো আমি বলবো সব থেকে বেশি মদত চায়না, পাকিস্তান আর আমেরিকা করছে। আর ইন্ডিয়া তো কার পক্ষে ছিল আপনারা জানেনই, এর উত্তর আর দেওয়া লাগবে না। এখন বিষয় হচ্ছে বাংলাদেশে যা হচ্ছে এর সমাধান কি? এর সমাধান সহজ হবে না। বাংলাদেশ এখন একটা ট্রানজিশন অফ পাওয়ারে চলছে। এখন বিভিন্ন গ্রুপ বিভিন্ন সুযোগ নিবে, আর একটু থেকে একটু ভুল হলেই বাংলাদেশ একটা পলিটিক্যাল ক্রাইসিসে পড়তে পারে। বাংলাদেশের এই পজিশনের জন্য আওয়ামী লীগ নিজেই দায়ী। আওয়ামী লীগ যে 15 বছরের বেশি সময় ধরে ক্ষমতায় ছিল, এই সময়টাতে বাংলাদেশের যতগুলো প্রতিষ্ঠান আছে সব কার্যকারিতা ধ্বংস হয়ে গেছে। প্রত্যেকটা ইনস্টিটিউট, যেমন অর্থনীতি, পররাষ্ট্রনীতি, জনপ্রশাসন, দুদক, ইলেকশন কমিশন, আইন বিভাগ, এমনকি নিজেদের নিরাপত্তা বিভাগ, কোনো একটা প্রতিষ্ঠান পূর্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইশারা ছাড়া চলতে পারত না। প্রত্যেকটা ইনস্টিটিউটে আজ অযোগ্য লোক বসে আছে। তাদের ব্যর্থতার জন্যই আজ দেশের এই অবস্থা। আর এই সমাধান অতি দ্রুত করা সম্ভবও না। খোঁজ নিয়ে দেখেন বড় বড় পজিশনে যত লোক আছে সব আওয়ামী লীগের কোঠায় চাকরি পাওয়া লোক। এখন বিষয় হচ্ছে প্রধানমন্ত্রী চলে যাওয়ার পরে অন্তর্বর্তী সরকার কে হবে? বাংলাদেশের ভিতরে এমন কোন লিডার আছে যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি শান্ত করবে? আর এই যে গণ আন্দোলন হচ্ছে, এই আন্দোলন যখন ঠান্ডা করার প্রয়োজন হবে তখন সমন্বয়ক যারা আছে এই আন্দোলন কিভাবে থামাবে? এইটা 100% তাদের কন্ট্রোলে নাই। এইটা অস্বীকার করার কোনো উপায় নাই। যেখানে সেখানে লুটপাট, ভাঙচুর, প্রতিশোধের হত্যা, থানায় হামলা, পুলিশ হত্যা, চুরি করা, আমি এমন দৃশ্য দেখেছি যে আমি আপনাদেরকে সেটা দেখাতে পারবো না, এমনকি আলোচনাও করতে পারবো না। এমনভাবে যদি চলতে থাকে তাহলে সবাই বলা শুরু করবে আগে যারা ছিল তারাই ভালো ছিল।
এখন মূল বিষয় হচ্ছে অন্তর্বর্তী সরকার নিয়ে সমন্বয়কারা ডক্টর ইউনূসের নাম প্রস্তাব করেছে। ডক্টর ইউনূস একটা কন্ট্রোভার্সিয়াল নাম। এই নামের সাথে আমেরিকা ও সুদ যেমন জড়িত, আবার এই নামের সাথে নোবেলজয়ী ও বাংলাদেশের মাইক্রো ফাইন্যান্সিংয়ের মতো বিশাল বড় বিপ্লব জড়িত আছে। আমি ধারণা করছি এই প্রস্তাব মেনে নিবে, কিন্তু সাধারণ জনগণের আবার এতে দ্বিমত আছে। অন্তর্বর্তী সরকার কিভাবে দেশ চালাতে পারে সেটা নিয়ে আমি আরেকটা ভিডিও তৈরি করব, এখানে অনেক লম্বা হয়ে যেতে পারে। এখন মূল বিষয় হচ্ছে বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাস সুখকর নয়। বাংলাদেশে যেই ব্যক্তিই ক্ষমতায় আসুক না কেন, সে ক্ষমতা ছাড়তে চায় না। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বর্তমান বাংলাদেশের সব থেকে ক্ষমতাধর ব্যক্তি। যদিও সে প্রেসিডেন্টকে সামনে রেখে কথা বলছে, কিন্তু সেই সব কিছু। আর এই ক্ষমতা নিতে তাকে সাহায্য করেছে জনগণ। এখন অন্তর্বর্তীকালীন যে সরকার গঠন হবে সেটাও কিন্তু সেনাপ্রধানের নেতৃত্বেই থাকবে। এখন সবকিছুর কর্তাধর্তা কিন্তু সেনাপ্রধান। তবে এবার আমরা চাই বাংলাদেশ যেন খুব দ্রুত নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের চাওয়া লোককেই ক্ষমতায় বসাক। আর ক্ষমতায় এসে যেন সে শেখ হাসিনার মতো গিট্টু মেরে বসে না যায়। আর গিট্টু মেরেও লাভ হবে না। বাংলাদেশে যখনই কোনো স্বৈরাচার ক্ষমতা দখল করতে চায়, তার পতন জনগণ সংগ্রামের মাধ্যমেই করতে থাকে। বাংলাদেশে আজ পর্যন্ত কোনো ডিকটেটর খুব বেশি সময় টিকতে পারেনি। আমার মতে বাংলাদেশের সংবিধান পরিবর্তন করা উচিত, কিন্তু আমাদের নেতারা এমনটা জীবনেও করবে না। এখন দেখা যাক নতুন বাংলাদেশের রাজনীতিতে নতুনত্ব আসবে, নাকি আবারও আমরা সেই পুরাতন রাজনীতিতে আটকে থাকবো। সেটা যাই হোক না কেন, আপডেট পেয়ে যাবেন আপনাদের প্রিয় পলিসি রিভিউ চ্যানেলে। তাই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। কথা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলাদেশের সংরক্ষণ করবেন। আসসালামু আলাইকুম।